হাসিনা শুধু একা কেন কষ্ট করবে? তার বন্ধু রাষ্ট্রের মোদি আছে না, তার ক্যাশিয়ার হইতেছে আদানি। সে আদানি সখী আমারে ধরো কইতে না কইতেই জানুয়ারির শেষে জয় বাংলা হইয়া গেল। এই ভিডিও যখন রেকর্ড করা হইতেছে সেই সময় কয়েকদিনের মধ্যে, মাত্র কয়েকদিনের মধ্যে শেয়ার বাজারের পতনের ফলে আদানির $10 বিলিয়ন জয় বাংলা হয়ে গেছে। $10 বিলিয়ন বুঝেন তো, হাসিনা 3 বছর ধরে IMF এর কাছ থেকে যে লোন পাবে তার দ্বিগুণেরও বেশি টাকা। তামাক আর ফিল্টার যেমন দুজনে দুজনার, ঠিক সেরকম হাসিনা আর মোদির ভাগ্য একই সুতায় বাধা পড়ে গেছে বলে মনে হইতেছে। কিছুদিন আগে বিবিসির ডকুমেন্টারি হয়েছিল না, ওইটার রেশ ফুরাইতে না ফুরাইতেই আদানির পতন। মনে হইতেছে খোদাতালা নিজের হাতে মোদির পাপের শাস্তি দিতেছেন। আদানির সাথে যুক্ত হইয়া আছে হাসিনার নিজের ভাগ্য। তাই আদানির জয় বাংলা হইয়া যাওয়া আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাই ব্যাপারটা বুঝে নেওয়া দরকার, তাই না? আদানির সমস্যাটা কি হইল? না, আদানির কিছু হয় নাই, হয়েছে যেটা সেইটা একটা আমেরিকান প্রতিষ্ঠান এরা একটা অদ্ভুত প্রতিষ্ঠান, নামে একটা গবেষণা প্রতিষ্ঠান, কামে অবশ্য গবেষণা, কিন্তু ফাঁকে তারা বিশাল ব্যবসা করে নেয়। এই জটিল জিনিসটা কিভাবে হয় সেটা একটু বুঝে নিই না, খুব মজার সিস্টেম, কিন্তু বুঝলে কিন্তু মুফতে মেলার টাকা করা যাবে কেউ যদি এটা করতে পারে। বাংলাদেশে কলে এই ব্যবসা নাই এখনো, কিন্তু আমি যদি শিখাই দিই তাইলে কিন্তু অনেকে এই কামটা করতে পারবে। আমার কলে গুরু দক্ষিণা দেওয়া লাগবে তখন। তো এই হিন্ডেনবার্গ এরা মূলত অ্যাকাউন্টিংয়ের জালিয়াতি ধরে। এই জালিয়াতি ধরার জন্য তারা কোম্পানির প্রকাশিত যে ডকুমেন্ট আছে সেখান থেকে তথ্য নেয়। কোম্পানির প্রকাশিত ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কই পাবো? নেটেই পাবেন। আপনি ইংরেজিতে 10K ইংরেজি এইটা লিখা সার্চ দিবেন, তারপর কোম্পানির নাম দিবেন, একদম এক্সেল ফাইলের ডাটা পাইবেন। আসেন দেখি অ্যাপেলের ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখি। আপনি 10K অ্যাপেল লেখেন, দেখেন পাই গেলেন, তাই না? এটা ডাউনলোড করে যা খুশি করতে পারবেন। 10K নাম কেন? এইটা আমেরিকান একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের একটা কোড আর কি, সেই জন্য এটার নাম 10K। যাই হোক, আর গভীরে না যাই, এটা যে পাওয়া যায় এটা দেখানোর জন্য এটা বললাম। দেখেন আদানির 10K সার্চ দিয়া ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখি। তো এই জালিয়াতি ধইরা কেমনে ব্যবসা করে টাকা কামায় সেটা একটু বুঝে নিই। হ্যাঁ, যে কোম্পানির জালিয়াতি ধরবে, অথবা সে যে মনে করে যে কোম্পানির শেয়ারের দাম কমবে, সেই কোম্পানির শেয়ার যা পায় মার্কেটে সেটা সে শর্ট টার্মে ধার করে। মানে আপনি স্টক শেয়ার ধার করবেন ওই কোম্পানি, যেটা আপনি জয় বাংলা কইরা দিবেন, অথবা নিজেই জয় বাংলা হয়ে যাবে। মানে আপনি হয় আপনার মাথা দিয়ে কোম্পানিরা জয় বাংলা করে দিবেন, বা মাথা কাটায় বুঝতে পারবেন যে কোম্পানি জয় বাংলা হয়ে যাবে। এইটা আপনি করতে পারেন, এটা একটা বৈধ ব্যবস্থা স্টক মার্কেটে। আপনি যখন স্টক ধার নেবেন, তার মানে যে কোম্পানি জয় বাংলা হইয়া যাবে সেই কোম্পানির স্টক আপনি ব্রোকারের মাধ্যমে ধার নেবেন। ধার কিনবেন না, কিন্তু ধার নিলেন কিছুদিনের জন্য আপনি এটা রাখবেন। এটা নিয়ে আপনি একটা কিছু ফি দেবেন, ওটা ধার নিয়ে কিছু কাজ করবেন। আপনি কিছুদিন পরে শেয়ারের মতোই ফেরায় দেবেন, শেয়ারের কাগজের মতো ফেরায় দেবেন, কিছু ফি দিবেন। হ্যাঁ, কিন্তু আপনি এটা নিয়ে এসে বেচে দেবেন মার্কেটে, বুঝছেন? বেচার কথা নাই, কিন্তু আপনি বেচে দিলেন। কারণ আপনি তো বলে নিছেন যে আপনি তার কাগজ ধরাই দেবেন, যে কয়টা কাগজ নিছেন, 100টা শেয়ার নিছেন তার কাছ থেকে, আপনি 100টা শেয়ার ধরাই দেবেন, তাই না? তো আপনি যদি মাঝখানে বেচা দেন, কারো কিছু কিন্তু বলারও নাই। হ্যাঁ, ধরেন আপনি এটা 10 দিনের জন্য তার কাছ থেকে ধার নিছেন, 10 দিন পরে আপনি 100টা শেয়ারের কাগজ তারে বুঝাই দিলেন, তাহলে আর তো কিছু বলার কিছু নাই, তাই না? আপনি এটা বেচে দিলেন, তারপরে আপনি মার্কেটে ফাঁস করে দিলেন যে কোম্পানি জালিয়াতি করছে, ব্যাস সে কোম্পানির শেয়ারের দাম দাম করে পড়ে যাবে। আদানির যা হয়েছে আর কি। তো দাম পড়ে গেলে আপনি মার্কেট থেকে কম দামে শেয়ার কিনবেন, যে শেয়ারের দাম কমে গেছে, কিনা যার কাছ থেকে হাওলাত করছিলেন শেয়ার তারে বুঝাই দিবেন। তা আপনি তো বেচছিলেন বেশি দামে, ভালো দামে বেচছিলেন, তাই না? সেটা আবার মার্কেট থেকে কিনলেন কম দামে, যখন তার শেয়ারের দাম পড়ে গেল, তো লাভ হইল খারাপ আপনার, তো বুঝলেন? এটা খুব মজার ব্যবসা। কিন্তু এই যে 10 বিলিয়ন হাওয়া হয়ে গেল আদানি, সেটার বড় অংশ কিন্তু এই হিন্ডেনবার্গের পকেটে গেছে। তো এই সিস্টেমটারে কয় শর্ট সেলিং, মানে খাটো বেচা আর কি। বুঝা গেছে? বুঝছাও? করা যাবে এখন এই ব্যবসা, কয়া দিব না, কিন্তু কারে কারে জয় বাংলা করে দেওয়া যাবে।
তো কেউ যদি শর্ট সেলিংয়ের ব্যবসা করতে চায় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি। হ্যাঁ, আমি কিন্তু কইয়া দিতে পারবো কোন কোন কোম্পানি জয় বাংলা হয়ে যাবে। তো আদানির সাথে হাসিনার সম্পর্ক কি? সম্পর্ক হাসিনার সাথে না, সম্পর্ক মোদির সাথে। মোদির সব পলিটিক্যাল টাকা দেয় আদানি। মোদি সব মিডিয়ারে কিনে নিছে টাকা দিয়ে, কিন্তু হ্যাঁ ওরা বেতন টেতন দিতে পারতো না, তো ওই টাকাটা মোদি দেয়। সেই জন্যই সমস্ত মিডিয়া ইন্ডিয়ার মোদির গুণগান করে। তো এই টাকাটা দেয় আদানি। আদানির নিজস্ব প্লেনে চইরা মোদি কিন্তু ইলেকশন ক্যাম্পেইন করছিল। আদানি আর মোদির প্রেম কাহিনী নিয়ে প্রচুর লেখাজোখা আছে। এই যে দেখেন একটা, এটা হচ্ছে ফিনান্সিয়াল টাইমসের লেখা। আদানি এই যে তার বিপুল সম্পদ গড়ে তুলছে না, এই বিপুল সম্পদ হচ্ছে ঋণের উপরে দাঁড়ায় আছে। সেই ঋণ পাইছে, মোদির সাথে তার যে খাতির আছে এটা দেখায়। তার বিরুদ্ধে কিন্তু জালিয়াতির অভিযোগ অনেক পুরানো। গার্ডিয়ানের এই 2016 সালের রিপোর্টে দেখেন প্রায় $4.5 বিলিয়ন, মানে যেই পরিমাণে টাকা হাসিনা IMF-এর কাছ থেকে লোন নিল আর কি 3 বছর ধরে পাবে, সে $4.5 বিলিয়ন কয়লার কেনাকাটায় ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে একটা কেলেঙ্কারি হয়েছিল। এটা কিন্তু ছাপা হয়েছিল গার্ডিয়ানে। এই আদানির জন্যে ওকালতি করে গেছিল কিন্তু বাংলাদেশের স্বয়ং মোদি, যেন ইন্ডিয়ান ব্যবসায়ীদের এনার্জি বা পাওয়ারে ব্যবসা দেওয়া হয়। এনার্জির সোর্স কখনো আর একটা রাষ্ট্রকে একেবারে দিয়ে দেওয়া খুবই মুশকিলের ব্যাপার। এই যে দেখছেন না, ইউক্রেনের যুদ্ধ হওয়ার পরে কি ঝামেলায় পড়ছে তার গ্যাস নিয়ে। যাই হোক, ওর পরে হাসিনা আদানির সাথে চুক্তি করে বিদ্যুৎ কেনার। এই আদানিকে শুধু ক্যাপাসিটি চার্জ হিসাবে হাসিনা 25 বছরে $11 বিলিয়ন দিবে। মানে আদানি যা হারাইছে না, তার চেয়ে বেশি টাকা কিন্তু হাসিনাই দিবে আদানিকে। আর মিরসরাইয়ে যে 900 একর জায়গা দিচ্ছে না হাসিনা ইন্ডিয়াকে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে, ওই ফেনীর সেই কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায়, যার জন্য আমি একটা ভিডিও করছিলাম, এই যে এই ভিডিওটা, পরদিনই আমার এই ভিডিও এজেন্সি গায়েব করে দিছিল। এই জায়গাটা, মিরসরাইয়ের জায়গাটা কিন্তু আদানি নিছে, আদানিক দিছে। তো হাসিনা ইন্ডিয়া গিয়ে আদানির সাথে সাক্ষাৎ করছিল, গেছে একটা বিশেষ একটা মিটিং করছে। এই নিউজ দেখেন কি গদ হইয়া নিউজ প্রকাশ করছে প্রথম আলো। তো লিখছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর একটা ছবি টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট দেন, মানে আদানি আর কি। আদানিতে লিখেছেন, বাংলাদেশ নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি তা অত্যন্ত সাহসী এবং অনুপ্রেরণা দেয়। অনুপ্রেরণা আর কি, বুঝছাও? আদানির অনুপ্রেরণা হচ্ছে হাসিনা। চুরি আর জালিয়াতি করার অনুপ্রেরণা তো হাসিনা ছাড়া আর কেউ দিতে পারবে না, তাই না? তো একেবারে কিন্তু একেবারে খাপে খাপ মমতাজের ভাব। তো বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে ঝাড়খণ্ডে। হ্যাঁ, তো ওইখানে ওইখান থেকে বিদ্যুৎ সরবরাহের কথা উল্লেখ করে আদানি টুইটে লিখছে, বিজয় দিবসে অর্থাৎ 2022 সালের 16 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি দিছে কিন্তু, হ্যাঁ প্রতিশ্রুতি। তো আদানি তো ফাপড় নিছিল খুব, আসতেছে সে বিদ্যুৎ, আসছে সে বিদ্যুৎ, আসে নাই। আদানি কয় 16 ডিসেম্বরে দিবে, বিদ্যুৎ মন্ত্রী কয় মার্চে আসবে। দেখেন, তো ওই আলোচনায় আদানি কইছিল যে বাংলাদেশে নতুন নতুন খাতে সে বিনিয়োগ করবে। হ্যাঁ, প্রচুর টাকা তো বিনিয়োগ করবে বাংলাদেশে। আর সালমান এফ রহমান ছিল ওইখানে, দরবেশ বাবা। তো ওখানে সালমান এফ রহমানকে জিজ্ঞেস করছে যে কি ব্যবসা, নতুন ব্যবসা করবে, কি বিনিয়োগ করবে। দেখেন কিরকম ফাজিল। নিউজে কইছে না বিনিয়োগ করবে বাংলাদেশে এসে। সালমান এফ রহমানের কাছে জানতে চাইছে যে কি বিনিয়োগ করবে। সালমান এফ রহমান কইতেছে, দেখেন পত্রিকায় লিখছে, গৌতম আদানি তাদের বন্দরটি বাংলাদেশে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। আমরা এখন কলম্বো বা সিঙ্গাপুর হয়ে পণ্য পাঠিয়ে থাকি। তিনি ট্রান্সশিপমেন্টের জন্য আদানির বন্দর ব্যবহার করতে বললেন। এ দরবেশ বাবা, ভালশুন, বন্দর ব্যবহার করা বিনিয়োগ নাকি রে? ভালশুন নাকি বুড়া হয়ে সব ভুলে গেছিস? আচ্ছা, আর ওই যে পোতপাকা আছে না শাহরিয়ার আবার বলছে যে বাংলাদেশে আরো বৃহৎ আকারে জ্বালানি ও অবকাঠামো খাতে সুনির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব দিছে নাকি আদানি। হ্যাঁ, জানি না কি প্রস্তাব দিছে। তো এটা নাকি বিভিন্ন দপ্তর আর মন্ত্রণালয় প্রস্তাব দিছে আর কি। আবার সেটা হাসিনাক জানাইছে যে আমি কিন্তু প্রস্তাব দিয়ে রাখছি। তো কোন কোন মন্ত্রণালয়ে প্রস্তাব দিছে এটা জানতে চাইলে পোতপাকা বলে যে আদানি গ্রুপ নৌ পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কথা আলোচনায় উল্লেখ করেছেন। আহারে, কত পরিকল্পনা ছিল পোতপাকা আর দরবেশ বাবার, সব জয় বাংলা হয়ে গেল। আদানির জয় বাংলা হওয়া মানে মোদির জয় বাংলা হওয়া।
মোদি আর আদানি উভয়ের জয় বাংলা হওয়া মানে হাসিনার জয় বাংলা হওয়া। এত খুশি কই রাখি। আজকে একটু মন দিয়ে শুনবেন, বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে এইগুলা একসাথে কইরা মালার মতো গাইথা কেউ আপনাদের এখনো উপহার দেয় নাই। আজকে সেটা আমি দেব, কিন্তু আজকার পরে ব্যাবাক আপনাদের কাছে ফকফকা হয়ে যাবে। আপনি নিজেই বুঝবেন কাডাল রানী বাংলাদেশের ক্ষমতায় থাকবে নাকি থাকবে না। তো আমি আমার ভিডিও খুব মন দিয়া শুনতে বলি না, কিন্তু আজকে বলবো, একটু মন দিয়া শোনেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির অনেকটাই এখন আর বাংলাদেশের হাতে নাই, আমাদের হাতে নাই। 2008 সালে কাঁঠাল রানী ক্ষমতার মসনদে বসার পরে আমাদের রাজনীতির একটা বিরাট অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। সে অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা ইদানিং লক্ষ্য করতেছি। আমাদের এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের সাথে চীনের যে কৌশলগত প্রতিযোগিতা চলতেছে, বাংলাদেশ এখন তার কেন্দ্রবিন্দুতে, একদম সেন্টারে। এই প্রতিযোগিতার একটা অন্যতম রাজনৈতিক দিক হচ্ছে যে এই অঞ্চলের দেশগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে নাকি তারা চীনের মতো এক নায়কত্ববাদী ব্যবস্থার শিকার হবে। এই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের আগামী নির্বাচন নিয়ে ব্যাপকভাবে আগ্রহী। বাংলাদেশে গণতন্ত্রের পতন ঘটলে, মানে হাসিনা টিকে গেলে, তা হবে এই গোটা অঞ্চলের জন্য একটা অশনি সংকেত। এই কারণেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন কিছুকাল আগে আমাদের বলছিলেন যে আমাদের আগামী নির্বাচনের উপরে রয়েছে সারা বিশ্বের চোখ। তো এই যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে বাকি বিশ্বের যে ক্রমবর্ধমান আগ্রহের কারণে আমাদের রাজনীতিতে কি ঘটতেছে বা আগামীতে কি ঘটতে যাচ্ছে তা বোঝার জন্য দেশের কোন রাজনীতিবিদ বা দল কি করতেছেন বা বলতেছেন সেটা দেখলে চলবে না, কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে অনেক বড় পরিসরে। বাইরের দুনিয়ায় কি কি ঘটতেছে তা সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা আমাদের রাজনীতির গতিমুখ এবং আগামীতে কি কি ঘটতে যাচ্ছে তা ভালোভাবে বুঝতে পারবো। আমি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশকে নিয়ে পরাশক্তির এই উত্তেজনা কেন, অনেক আগে। আমি তখন কেবল ইউটিউব শুরু করছি, তো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। যদি সময় পান এটা একটু দেখে নিন আমার এই ভিডিওটা দেখার পরে, তাহলে পুরোটা আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এই ভিডিওটা পুরানো, কিন্তু পুরো ঘটনাটা কোথায় থেকে কোথায় আসছে এটা বোঝার জন্য এটা কাজে দেবে। তবে কোথায় আমাদের চোখ রাখা লাগবে? অনেক দূরে, ইউরোপে, মানে আমি সেখানে আছি আর কি। ইউরোপের তুরস্কে কি হয়েছে? তুরস্কে জানা আছে? জানা নাই? আসেন এটা একটু দেখি। কয়েক সপ্তাহ আগে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল না? প্রথম দফায় কোনো প্রার্থী কিন্তু শতকরা 50% ভোট পায় নাই। তো ওই সমস্ত দেশে একটা সিস্টেম আছে যে শতকরা 50% ভোট না পেলে দ্বিতীয়বার ভোট নেওয়া হবে। তো দ্বিতীয়বার ভোট নেওয়া হইল, তাতে প্রেসিডেন্ট এরদোগান জয়লাভ করলেন, মাশাআল্লাহ। নির্বাচনের আগে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় অংশ কিন্তু এরদোগানের সমালোচনা করছিল, কিন্তু তিনি যখন চূড়ান্তভাবে বিজয়ী হলেন তখন তার বিজয় নিয়ে দুনিয়ার কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই। তার কারণ তুরস্কের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছিল। কাঁঠাল রানীর রাতের ভোট তো দূরের কথা, তুরস্কের নির্বাচনে কোনো ধরনের কারচুপির খবরও আমরা শুনিনি। একেই বলে সত্যিকারের গণতন্ত্র। এবং এই গণতন্ত্র অনুশীলন করে এবং জনগণের প্রকৃত সমর্থন নিয়ে এরদোগান বারবার তার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। কাঁঠাল রানীর মতো অভূতপূর্ব ভোট ডাকাতি বা বিরোধীদেরকে গুম, খুন বা ব্যাপক কারাবন্দির মতো ভয়াবহ অপরাধমূলক কাজ তাকে করতে হয়নি। অনেকে বলেন যে ওখানে একটা কু হয়েছে এবং কুয়ের পরে উনি যথেষ্ট নিপীড়ন চালাইছেন, কিন্তু একটা দেশে একটা কু হয়ে গেছে। হ্যাঁ, এটা কু হয়ে গেছে, এটার কারণটা সামলাইতে হবে না? যাই হোক, এই প্রসঙ্গে আর না যাই। এই তুরস্কের নির্বাচনের ফলাফল দেশে বিদেশে সকলেই প্রশ্নাতীতভাবে মেনে নেয়। নির্বাচনের পরপর এরদোগান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। এইটা পর্যালোচনা করলে আমরা দুনিয়ার রাজনীতি কোন দিকে যাইতেছে সেটা বুঝতে পারবো এবং বাংলাদেশের রাজনীতির আসন্ন ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা করতে পারবো। কি করছে এরদোগান নির্বাচিত হওয়ার পরে? আসেন দেখি। এরদোগানের জয়ের পরে পুতিন এবং ইউক্রেনের জেলেনস্কি দুজনে অভিনন্দন জানাইছিলেন এরদোগানকে। এর কিছুকাল পরে আমরা দেখলাম জেলেনস্কি গেলেন তুরস্ক সফরে। এরদোগান তাকে শুধু উষ্ণ স্বাগতমই জানালেন না, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের তুরস্কের যে সমর্থন সেটা জ্ঞাপন করলেন। তুরস্ক কিন্তু ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হইতে চায়, এটা তো ছিল পুতিনের ইউক্রেন আক্রমণের একটা বড় কারণ, তাই না?
ইউক্রেন ন্যাটোতে আসবি, এটার জন্য যে এরদোগান সমর্থন দিল, এইটা পুতিনের জন্য একটা বিশাল বড় বিপর্যয়কর ঘটনা। কিন্তু এরদোগান কিন্তু এখানে থামলেন না, তুরস্কে 5 জন ইউক্রেনের কমান্ডার আশ্রয় নিছিল। কেমনে জানেন? এরা ওই যে মারিওপোল হয়েছিল না, মারিওপোলে যুদ্ধ হয়েছিল না, রুশ বাহিনীর কাছে ধরা পড়ছিল, এবং একটা সমঝোতার অংশ হিসেবে রাশিয়া তাদেরকে তুরস্কে যাওয়ার অনুমতি দিছিল। একটা শর্ত দিছিল, কিন্তু শর্ত ছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা যেন ইউক্রেনে না ফেরে, তারা ফিরতে পারবে না। কিন্তু কি করলেন এরদোগান ওই 5 জন ইউক্রেনীয় কমান্ডারকে জেলেনস্কির সাথে কিয়েভে ফেরার অনুমতি দিলেন। তো রাশিয়া যে শর্ত দিছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে ওরা ইউক্রেনে ফিরতে পারবে না, এই শর্ত কি এরদোগান মানলেন না, ভঙ্গ করলেন। রাশিয়া কিন্তু তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানাইছে। তারপরে এরদোগান এটা করছেন। কেন করছেন আমরা আস্তে আস্তে বুঝে যাব কেন করছেন। তারপরে এরদোগান আর একটা কাজ করলেন। উত্তর ইউরোপের 2টা দেশ, ফিনল্যান্ড এবং সুইডেন, পুতিন যে ইউক্রেন আক্রমণ করলো তার পরবর্তীতে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য দরখাস্ত দিছিল। এই 2টা দেশেরই কিন্তু রাশিয়ার সাথে বর্ডার আছে। হ্যাঁ, তো এদের প্রার্থিতা, এদের ক্যান্ডিডেটশিপ এটা গ্রহণ করবে কি করবে না, এটার জন্য ন্যাটোর যারা সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সম্মতির দরকার আছে, যে তার প্রার্থিতা গ্রহণ করবে কিনা। এর জন্যে